সেদিন কলকাতা শহরের আইডেন্টিটির বিরুদ্ধে গিয়েছিল সেদিনের কর্মকাণ্ডটা। এই প্রজন্মটা জানেই না আসলে তার সাথে কি ঘটেছিল। একজন মিলে রাস্তায় পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে গেলে সেটা আন্দোলন হয় না, লাইফ থ্রেটনিং এর ব্যাপার হয়ে যাচ্ছিল, আর এগোনো যাচ্ছিল না। পরে আমরা যেটা বুঝেছিলাম যে তাদেরকে একটা অন্যরকম ভুল বুঝিয়ে জমায়েত করতে আনা হয়েছিল। দীর্ঘ 2 দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। 2007 সালে তাকে কলকাতা তথা পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল। এখানেই প্রশ্ন, কেন ছাড়তে হয়েছিল? আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা বাগ, তসলিমা নাসরিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তিনি। এখনো রয়েছেন, এখনো যোগাযোগ রয়েছে তো আপনার সঙ্গে। তো 2007 সালে কি এমন ঘটলো, মানে তারপরেও তিনি থাকতে পারছিলেন বই নিষিদ্ধর পর, কিন্তু কি এমন ঘটলো যে তাকে ছেড়ে দিতে হলো কলকাতা? এটা বোধহয় 2003-এ ব্যানটা হয়ে গিয়েছিল, আর মামলাও শুরু হয়েছিল। 4 সালে দ্বিখণ্ডিত মুক্ত হলো, ব্যান মুক্ত হলো। আর সেই সময় অ্যাকচুয়ালি কলকাতা তো এটা দেখে কখনো অভ্যস্ত নয় যে একজন লেখকের বই নিষিদ্ধ হবে। তখনই আমাদের শরণাতীত কালের মধ্যে এটা হয়েছে বলে মনে পড়ে না। বহু বছর আগে সমরেশ বসুর একটি বইয়ের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেটা অনেক দশক আগে, কিন্তু ইদানিং কালের মধ্যে এটা ঘটেনি। আর যখন দ্বিখণ্ডিত নিষিদ্ধ হলো তখন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র আর তখন আইনজীবী ছিলেন জয়মাল্য বাগচি, যিনি এখন বিচারপতিও বটে, তারা মামলা লড়েছিলেন। আর এই দ্বিখণ্ডিত বইটি প্রকাশক ছিলেন প্রশান্ত রায়, শিবানী মুখার্জি। তো মামলাটা চলেছিল অনেক দিন, প্রায় বৎসরাধিক। 1 বছর কত দিন যেন, আমি এক্ষুনি দিনটা উল্লেখ করতে পারছি না। তারপরে কিন্তু হাইকোর্ট রায় দেয়, 2টি পাতা বোধহয় প্রত্যাহারের করে বইটি আবার ব্যান মুক্ত হয়েছিল। এটা 2004-এই কিন্তু এই ঘটনাটা ঘটে গিয়েছিল। তারপর উনি এখানেই থাকছিলেন। এবারে যেটা হলো 2006-এর থেকে কিন্তু দিদি 2006-এর মাঝামাঝি থেকে প্রায় উনি হোম ইন্টার্নি থাকতে বাধ্য হচ্ছিলেন, এবং প্রায়শই তখনকার যারা রাজনৈতিক নেতা বা পুলিশের বড় বড় কর্তা ছিলেন তারা ওনাকে কলকাতা ছাড়ার জন্য থ্রেট দিতেন। অনুরোধ নয়, থ্রেট। আমি থ্রেট শব্দটা খুব ভেবেচিন্তেই আমি ব্যবহার করলাম, কারণ তাকে চলে যাওয়ার জন্য ওটা পরামর্শ না, ওটা হুমকি ছিল। তখন বিনীত গোয়েলের নামটা তো আমাদের ভীষণভাবে মনে আছে, কারণ এই যে তোমরা এখনকার প্রজন্ম, তুমি তো খুবই অল্প বয়সী, তোমরা অভয়াকাণ্ডের সময় বিনীত গোয়েলের স্বরূপ দেখলে বা জানলে, কিন্তু আমরা ওই 2004-5-6 তসলিমাদির সঙ্গে যা ঘটছিল ওই সময় থেকে ওই নামটা শুনেছি এবং কতখানি ভয়ঙ্কর হয়ে থ্রেট দেন এগুলো দেখেছি। তো 2006 থেকে মোটামুটি হোম ইন্টার্ন ওনাকে থাকতে হচ্ছিল প্রায়। আর 2007-এর ওই যে দিনটা 21শে নভেম্বর, আমি বলি বাঙালির সংস্কৃতি প্রিয়, সাহিত্য প্রিয় বাঙালির মননের ওপর কুঠারাঘাত ছিল এই দিনটা। তার কারণ সারা পৃথিবীর মানচিত্রে নিরিখে বাঙালির একটা অন্য পরিচয় আছে। বাঙালি হয়তো অত অর্থবান নয়, কিন্তু বাঙালির সংস্কৃতিবান। আর কলকাতা শহরটারও একটা অন্যরকম আইডেন্টিটি আছে। সেদিন কলকাতা শহরের আইডেন্টিটির বিরুদ্ধে গিয়েছিল সেদিনের কর্মকাণ্ডটা। কেন এটা হলো, কি এমন ঘটেছিল সেদিন? সেদিন যেটা মনে আছে ধারাবাহিক সেটাই আমি বলছি। প্রায় 9টা 9:30টার পর থেকে রাজাবাজার নারকেলডাঙ্গাই তো জায়গাটাকে বলে, রাজাবাজার থেকে বাঁদিকে যে রাস্তাটা যায় ওখান থেকে দলে দলে লোক মৌলালি হয়ে মল্লিক বাজারের দিকে এগোচ্ছিল। একটি বিশেষ সম্প্রদায় এগোচ্ছিল এবং তাদের অনেকের হাতে প্ল্যাকার্ড ছিল, তসলিমা নাসরিন গো ব্যাক। হ্যাঁ, তৎকালীন সংবাদপত্রের ছবিগুলো তুমি দেখলে এই ছবিগুলো পেয়েও যাবে, আনন্দবাজার দেখলে তো পেয়েই যাবে। এবং তাদের মিছিলের সেই চরিত্র দেখে সুনীল গাঙ্গুলি কিন্তু পরের দিনের আনন্দবাজারে লিখেও ছিলেন যে যাদেরকে মিছিলে দেখা গেছে তারা তসলিমার বই পড়েছেন কিনা দূর, আদৌ কোনো ছাপার অক্ষর কোনোদিন পড়েছেন কিনা সন্দেহ আছে। পরে আমরা যেটা বুঝেছিলাম যে তাদেরকে একটা অন্যরকম ভুল বুঝিয়ে জমায়েত করতে আনা হয়েছিল, কিন্তু ওটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল তসলিমা বিতাড়ন কাণ্ডে। এবং
ওই যে অঞ্চলটা, ওই অঞ্চলটায় কতগুলো বাচ্চাদের স্কুল আছে সেটা ভেবে দেখো। ক্যালকাটা বয়েজ, সেন্ট জেমস, ডন বস্কো, মহাদেবী বিড়লা গার্লস, লেডি ব্রেবন কলেজ। সেদিন বাচ্চাগুলো সব স্কুলে সন্ধে পর্যন্ত আটকে সোজা গিয়েছিল, এজেসি বোস রোড। সোজা এজেসি বোস রোডটা। এবং বাচ্চাগুলো সন্ধে পর্যন্ত আটকে গিয়েছিল, সেটা সাক্ষী আমি এই কারণে, আমার ছেলে ক্যালকাটা বয়েজ তখন পড়তো, ক্লাস 3-তে পড়ে, 2007-এ। হ্যাঁ, সব সন্ধে পর্যন্ত স্কুলেই আটকে ছিল। বাচ্চাদের ছাড়তে পারেনি, কারণ পুল কারে বাচ্চা যায় আসে, বেশিরভাগ গার্জেন চিলড্রেন আর কজন হয়। ওখানে কাঁদানে গাছ ছোড়া হয়েছিল মৌলালির মোড়ে, এবং পার্ক সার্কাস ডন বস্কোর সামনেও। তো মানে একটা, আমি নিজে রডন স্ট্রিটের দিকে এগোতে পারিনি। আমি মৌলালি অব্দি গিয়েই, কারণ আর এগোনো যাচ্ছিল না, লাইফ থ্রেটনিং এর ব্যাপার হয়ে যাচ্ছিল, আর এগোনো যাচ্ছিল না। আপনি কি তসলিমা নাসরিনের সঙ্গে সাক্ষাৎ করার আমি জন্য রডন স্ট্রিটের বাড়ির দিকেই এগোচ্ছিলাম, আচ্ছা, কিন্তু আর এগোনো যায়নি, আমাকে ফিরতে হয়েছে ঘুর পথে। ঘুর পথে মানে আমি আর এজিসি বোস রোড ধরতে পারিনি, আমাকে ধরতে হয়েছে ওই ক্যালকাটা বয়েজ থেকে এসএন ব্যানার্জি রোড ধরে, যে সোজা রাস্তাটা হিন্দ দিয়ে আবার ঘুরে যাচ্ছে, ওই রাস্তা ধরে আসতে হয়েছে। সেদিনই কলকাতা ছাড়তে হয়েছিল? না, সেদিন কলকাতা ছাড়তে হয়নি। সেই দিনটা দেখো, আমরা ওর বাড়িতে সবসময় যেতাম, 7 নম্বর রডন স্ট্রিটের বাড়ি, যে ফ্ল্যাটটায় উনি থাকতেন। নিশ্চয়ই বুলেট প্রুফ কাঁচ নয়, একটা সাধারণ লোকের বাড়ি তো আর বুলেট প্রুফ কাঁচ হয় না। কিন্তু আমাদের এই ভয়টা হচ্ছিল যে কোনো জানলা দিয়ে অ্যাটাক হতে পারে, কাঁচগুলো ভেঙে কোনো একটা গুলি ছুটে গেল, কিছু ঢুকে গেল, এই ভয়টা আমাদের হচ্ছিল। যা সেই দিন ওনাকে ছাড়তে হয়নি, কিন্তু সেই দিন সরকার থেকে লোক গিয়ে ওনাকে বলে এসেছিল যে আগামীকাল 22শে নভেম্বর দিনটা ওনাকে কলকাতা থেকে চলে যেতে হবে। এবং 22শে নভেম্বরে উনি কলকাতা ছেড়েছিলেন। কলকাতা ছাড়ার আগে আমরা যে 5 বন্ধু ওনার ঘনিষ্ঠ ছিলাম, স্বাতী মিত্র, স্বপ্না রায়, উশ্রী মজুমদার, শর্মিলা সেনগুপ্ত, এই যে শর্মিলাদি ওনার সব থেকে বেশি ঘনিষ্ঠ ছিল। একমাত্র শর্মিলাদিকেই উনি ফোন করেছিলেন, তার কারণ তসলিমাদির মেয়ে বলি যাকে আমরা, মিনু, ওনার পোষ্য মিনু বাড়িতে রয়ে গেছিল। আর উনি কিন্তু প্রায় 1 বছরেই কলকাতা ছেড়েছিলেন, কিচ্ছু নিয়ে যেতে পারেননি। তসলিমাদি শুধু শর্মিলাদিকেই ফোন করে, তুমি নিশ্চয়ই এরপর শর্মিলাদি বা স্বাতীর কথাও শুনবে ওদের কাছে। শর্মিলাদি প্রত্যক্ষদর্শী ব্যাপারটার, প্রত্যক্ষদর্শী মানে দিদির সঙ্গে ওনার দেখা হয়নি, দিদি ওকে ফোন করে বলেছিল তুমি এসে মিনুকে নিয়ে যাও, আর লিখে দিয়ে গেছিলেন মিনুর লিটার বক্স, মিনুর খাবার, মিনুর ওষুধ, বা মিনুর যা যা জিনিসপত্র দিদি রেখে গিয়েছিলেন, ওগুলো নিয়ে শর্মিলাদির বাড়িতে চলে যাওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়ে গেছিলেন। তো শর্মিলাদির কাছে আমরা যেটা শুনেছি, 22 তারিখ দুপুরবেলা ফোন এসেছিল, শর্মিলা ওকে তুমি নিয়ে যাও। শর্মিলাদি তখনই বেহালা থেকে রডন স্ট্রিট আসাটা একটা অনেকটা রাস্তা, এসে কিন্তু দিদির সঙ্গে দেখা হয়নি। দিদি ততক্ষণে, দিদি বেরিয়ে যায়নি, দিদিকে বের করে নিয়ে চলে গেছিল পুলিশের লোক, সরকারের লোক। এবং দিদি নিচে সিকিউরিটিদের, মানে পুলিশ ছিল, দিদির কিন্তু সবসময় পুলিশ থাকতো, পুলিশকে বলে গিয়েছিল। আমাদের 5 জনকে তো সবাই চিনতো পুলিশরা, এবং পুলিশ তখন শর্মিলাদিকে বলে যে আপনার কথা বলে গিয়েছে, আপনি ওপরে যান। আর শর্মিলাদির কাছে যেটা শুনেছিলাম, যে শর্মিলাদি ওপরের ঘরে গিয়ে দেখে দিদির যে প্রকাশক, তখন কলকাতা থেকে দিদির বই যে পাবলিশ হতো, পিপলস বুক সোসাইটি, তার যে কর্ণধার, তিনি বসে আছেন ঘরে। শর্মিলাদি গিয়ে যা যা দিদি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন সেগুলো নিয়ে মিনুকে নিয়ে শর্মিলাদির বাড়ি চলে যায়। এটা 22 তারিখের ঘটনা। এইবার আমরা তখন দিশেহারা, এত বড় অন্যায় একটা ঘটে গেল। 23 তারিখ আর 24 তারিখ, এই দুদিন প্রস্তুতি নিতে সময় লেগেছিল। আমাদের মধ্যে মূল যে মানে উদ্যোগটা নিয়েছিল স্বাতী, স্বাতী আমাদের মধ্যে সব থেকে ছোট, কিন্তু ওই মূল উদ্যোগটা নিয়েছিল। যে 25 তারিখ রবিবার ছিল, 24 তারিখ শনিবার, শুক্র শনি, 23-24 শুক্র শনি, এই দুদিন আমাদের গুছিয়ে নিতে সময় লেগেছিল, কি করা হবে না করা হবে। আর আমাদের সঙ্গে কোনো সংগঠন ছিল না, আমরা শুধু পাঠক সমাজ, বন্ধু, এই বলেই আমরা শর্মিলাদির বেহালার বাড়িতে মেঝেতে বসে বসে হাতে লেখা পোস্টার, তখনকার সংবাদপত্রের ছবিগুলো তোমরা যদি দেখো, হাতে লেখা পোস্টার, এইরকম চটজলদি ফ্লেক্স ছাপিয়ে নিলাম, এসবও না, মানে কতখানি প্রাণের ভালোবাসা থাকলে তবে গিয়ে এই কাজটা করা যায়। হাতে লেখা পোস্টার লিখে সবাই মিলে মেট্রো চ্যানেলে জড়ো হয়ে আমরা আওয়াজ তুলেছিলাম যে তসলিমাকে কলকাতায় ফেরানো হোক। এটা 25শে নভেম্বরের ঘটনা।
25-এ এবার ততদিনে দিদিকে রাজস্থান নিয়ে চলে গিয়েছিল। দিদি কিন্তু তখন দিল্লি নয়, রাজস্থানে গিয়েছিল প্রথমে, পরে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। আর 25 তারিখে আমাদের প্রথম আন্দোলনের ওই সূত্রপাতটা হলো। আন্দোলন কি বলবো, কি খুব ছোট্ট সামান্য কিছু কয়েকজন মিলে রাস্তায় পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে গেলে সেটা আন্দোলন হয় না, একটা প্রতিবাদ হয়। ওটা আমাদের প্রতিবাদ ছিল। কিন্তু পরে পরে এটা সব অর্গানাইজড হলাম যখন, অনেক বিখ্যাত ব্যক্তিত্বরাও আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন, তখন আমরা প্রায় দিনই ধর্মতলা না, মেট্রো একাডেমির সামনে ধর্ণা মঞ্চ করে ওখানে খানিকক্ষণ অবস্থান বসে ওখান থেকে আমরা এগিয়ে মেট্রো চ্যানেল অব্দি এসেছি। এগুলো পরে পরের ঘটনা। এবং তখন কিন্তু মহাশ্বেতাদি, শুভা প্রসন্ন, দীপঙ্কর চক্রবর্তী, এনারা আমাদের সঙ্গে সেই মিছিলে হেঁটেছিলেন, কৌশিক সেন। তো এই যে মাঝে আরো একটা সরকার মানে চলে গিয়েছে, তো দীর্ঘ 15 বছর তারা শাসন ক্ষমতায় থাকলো, কিন্তু কোনো ফেরানোর উদ্যোগ নেওয়া হলো না। এখন সরকার পরিবর্তন হতে তবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিভাবে দেখছেন? 2007-এর 25শে নভেম্বর থেকে যে সামান্য প্রতিবাদটা আমরা শুরু করেছিলাম, তারপর আমরা এই 5 জন এতটাই মার্কড হয়ে গিয়েছিলাম, আমাদের ফোনও ট্র্যাপ হতো, আমাদের পিছনে পুলিশ পড়ে গিয়েছিল। তখন কিন্তু আমাদের প্রায় প্রাণ সংশয় এরকম আশঙ্কাও আমাদের থাকতো। আমাদের গতিবিধি নজরবন্দি হয়ে গিয়েছিল। তখন কিন্তু বাম আমল। আর এই যে এখন সরকার আনছে না, এইটা যদি বলা হয় সত্যের অপলাপ হয়ে যাবে। সেকুলার মিশন বলে তার কর্ণধার ওসমান মল্লিক, আচ্ছা, আর মোহিত রায়, মোহিতদাকে বহুকাল ধরে সবাই চেনেন, মোহিতদা ভালো লেখক, মোহিত রায় আর শান্তনু সিনহা, এনারা একটা প্রোগ্রামের জন্য দিদিকে আমন্ত্রণ জানিয়েছেন কলকাতায়। দিদি তাই আসছেন। সরকারের প্রতিনিধিরাও তো আমন্ত্রিত সেখানে। এটা ওনার আয়োজকরা বলতে পারবেন। হ্যাঁ। কিন্তু সরকার কি করছে, বিজেপি কিন্তু দিদিকে আনছেন না। বিজেপির যে সরকার এখন, তারা দিদিকে প্রোটেকশনটা দিচ্ছে, কারণ দিদির মতো একজন প্রশাসন থেকে এই সিকিউরিটি না পেলে, দিদির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকাকে কলকাতায় আনাটা যে কতখানি রিস্কি, হ্যাঁ, সেটা বুঝতেই পারছো। সুতরাং সরকার আনছে এই কথাটা বললে বোধহয় ঠিক হবে না। আনছেন উদ্যোক্তারা, কিন্তু সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এবং সিকিউরিটিটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শুধু তসলিমা নাসরিনকে যে দ্বিখণ্ডিত ব্যান হয়েছে অথবা তসলিমা নাসরিনকে বিতরণ করে দেওয়া হয়েছে, এটাই কিন্তু সবটা নয়। আসলে তুমি তো অনেক অল্প বয়সী সাংবাদিক, আমি ছোট করে বলছি না কিন্তু, কারণ ধরো 2007-এ যারা জন্মেছিল আজ তারাও কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এই প্রজন্মটা জানেই না আসলে তার সাথে কি ঘটেছিল। আর সেদিন যারা জানতো তাদেরও অনেকটা বয়স হয়ে গেছে। আর এখন মানুষের স্মৃতি কি কতটা জানো তো? ওই যে 30 সেকেন্ড রিল দেখে মোবাইলে, ওই 30 সেকেন্ডের বেশি আর বোধহয় স্মৃতি নেই। তাই অনেকে ভুলেও গেছে। পালা বদলের পরেও যে তসলিমার সঙ্গে অন্যায় হয়নি তা নয়, কিন্তু 2012 সালের আত্মজীবনীর একটা খণ্ড নির্বাসন বইমেলায় অডিটোরিয়ামে উদ্বোধন করার কথা ছিল নবারুণ ভট্টাচার্যের। সেই দিন পুলিশ গিয়ে আমাদের সেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তখন নবারুণদা পিবিএস এর স্টলের সামনে দাঁড়িয়ে বইটা উদ্বোধন করেছিলেন। এটা কিন্তু পালা বদলের সরকারের পরে ঘটেছে, তখন মমতা সরকার। আর এরপরে দুঃসহবাস বলে একটা সিরিয়াল নির্মিত হয়েছিল তসলিমাদির গল্প অবলম্বনে, সেটা আকাশ আটে ধারাবাহিক, এটা মেগা সিরিয়াল, ধারাবাহিকভাবে দেখানো হবে। যে দিন থেকে দেখানো হবে তার আগের দিন থেকে মৌলবাদীরা অশোক সুরানা তো মারা গেলেন কিছুদিন আগে, ঈশিতা সুরানাকে কদর্যভাবে অপমান করেছিলেন এবং আকাশাট অফিসে হামলা করেছিল। কিন্তু পুলিশ যদি প্রোটেকশন দিত, পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষমতা এত কম ছিল না কয়েকজন মোল্লাকে, কয়েকজন মৌলবাদীকে আটকে দেওয়ার, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের পুলিশ তখন করেনি। যে কারণে একটা সিরিয়াল শুরু করতে গিয়েও বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা নিয়েও সেই সময় আমরা প্রেস ক্লাবে সভা করেছি, বিভিন্ন জনেরা বিবৃতি দিয়েছেন এবং সেটা সমস্ত সংবাদপত্রে ছাপাও হয়েছে। সেই সংবাদপত্রের ইতিহাসগুলো তো আছেই ধরা।
প্রিন্ট মিডিয়া তো আর হারিয়ে যায় না, হার্ড কপিস থেকেই যায় কারোর না কারোর কাছে। তো শুধুমাত্র বাম আমলেই যে তার সঙ্গে অন্যায় ঘটেছে, মমতার আমলে কিছু ঘটেনি তো এমনটা এখন নয়। সুবিচার পাবেন তিনি, কি মনে করেন? সুবিচার পাচ্ছি, পাবো কেন, সুবিচার পাচ্ছি। তসলিমা নাসরিন কলকাতায় আসছেন। এবার তুমি যে প্রশ্নটা আমাকে একটু আগে করেছিলে পাকাপাকি ভাবে পাকাপাকি ভাবে থাকার, দেখো দীর্ঘদিন তুমি একটা জায়গায় থাকলে সেখানে সারাউন্ডিং এ তার একটা মাটি তৈরি হয়ে যায়। সেইটা দিদির দিল্লিতে তৈরি হয়েছে। দিল্লির বাঙালিদের মধ্যে উনি কিন্তু অত্যন্ত সমাদৃত। আমরা তো প্রতি বছর যাই, ওখানে সমস্ত অনুষ্ঠানে দিদি খুব আন্তরিকভাবে ওনাকে আমন্ত্রণ জানানো হয়। প্রত্যেকটা অনুষ্ঠানে উনি চিফ গেস্ট হিসেবে থাকেন, উদ্বোধক হিসেবে থাকেন। প্রচুর সহৃদয় বন্ধু বান্ধব হয়ে গিয়েছে। বিভিন্ন নাটকের দলের নাটক দেখতে যান, ছবি দেখতে যান। দিদি খুব ভালো পেন্টিং করেন, পেন্টিং উদ্বোধন করতে যান। পেন্টিং এর আর কি তোমার প্রদর্শনী প্রদর্শনী। উদ্বোধন করতে যান। তো আর দিল্লির বাঙালিদের মধ্যে এত সমাদৃত। দিল্লির বাঙালিরা কিন্তু একটা জিনিস পেরেছে, পশ্চিমবঙ্গ পারেনি, পশ্চিমবঙ্গের বাঙালিরা পারেনি। গত এই মাস কয়েক আগে শীতকালে দিল্লির একটি দল, যাপন চিত্র, তাদের কর্ণধার সোহান বসু, দিল্লি থেকে তসলিমার গল্প শোধ অবলম্বনে নাটক নিয়ে একাডেমি অফ ফাইন আর্টসে করে গেছে। তখন কিন্তু বিজেপি সরকার না, মমতা সরকার, তখনও ভোট হয়নি। সরকারি হলে দাঁড়িয়ে তসলিমার নাটক হয়ে গেছে। দিল্লির বাঙালিরা পেরেছে, কলকাতার বাঙালিরা উদ্যোগ নিতে পারেনি। তো দিদি যদি পাকাপাকিভাবে কলকাতায় থাকবার সুযোগ পান, আমাদের জন্য সেটা আশীর্বাদ। কিন্তু যদি সেটা নাও হয়, কলকাতা দিল্লি করাটা, যে কোনো অনুষ্ঠানে আসা, আবার একটা এই যে সোফাটায় বসে আছে এই সেটটা তসলিমা নাসরিনের সোফা সেট। আচ্ছা, আমিও বসার সুযোগ পেলাম। হ্যাঁ, এই কারণেই ওই সময় অনেক মাস অব্দি রডন স্ট্রিটের ফ্ল্যাটটা ভাড়া নেওয়া ছিল। দিদি তো যেখানেই সংসার পেতে বসেন সুন্দর করে সাজিয়ে নেন, ফার্নিচার ভর্তি ছিল। বহু মা আর ওই রডন স্ট্রিটের মতো জায়গায় তো অনেকটা ভাড়া, এটা বহু মাস ধরে দিতে হচ্ছিল। অবস্থা ফেরবার কোনো সুযোগ ছিল না, ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছিল। আমাদের বিভিন্ন বন্ধুদের বাড়ি এবং মেনলি একজন সেই আসবাবপত্র চলে সেখানে গিয়েছিল। চলে গিয়েছিল। সেইটারই একটা এখানে এসে পৌঁছেছিল, সেটাই আমি খুব যত্নে প্রিজার্ভ করি। এটা আমার কাছে খুব গর্বের জিনিস। তিনি কলকাতায় এসে আবার সংসার পেতে বসলে এটা তার কাছে চলে যাবে, আমি তাকে এরকমই বলে রেখেছি। কিন্তু দিল্লি থেকে কলকাতায় যেন তার মাঝে মধ্যে আসা যাওয়াটা থাকে, এটুকু যেন হয়, এটুকুই আমাদের আশা।